মহাকুম্ভ ১৪৪ বছর বাদে মহাকুম্ভ আরো একবার। আমরা এর আগেও দেখেছিলাম স্বাধীনতা পরবর্তীতে মহাকুম্ভ মহাশ্মশানে পরিণত হয়েছিল। 2025-এ তারই পুনরাবৃত্তি, মহাকুম্ভ একেবারে মহা শ্মশানে পরিণত হয়েছে। বারংবার প্রশ্ন উঠছে যোগী প্রশাসনের, যোগী সরকারের বিরুদ্ধে যে তারা ভুল প্রচার করছে, মৃতের সংখ্যা নিয়ে তারা ভুল প্রচার করছে, তারা ভুল মানুষকে দেখাচ্ছে এবং তার মধ্যখানে কিছু মিডিয়ারাও সেই প্রচার নিয়ে বড় বেশি উদ্বেগতা প্রকাশ করেছেন। কি বলবেন দিদি? দেখুন, প্রচারের দুনিয়া, এখন প্রচারের দিন, প্রচারের যুগ, কিন্তু শেষ পর্যন্ত শেষ বিচারে প্রচার শেষ কথা বলে না। প্রাথমিক কিছু হাওয়া তৈরি করতে পারে, হাওয়া গরম করতে পারে, শেষ পর্যন্ত মানুষ শেষ কথা বলে, সত্য শেষ কথা বলে, ন্যায় শেষ কথা বলে। একেবারেই তাই। এই যে কিছু ভোটের আগেই আমরা দেখতে পাই যে বিজেপি বারংবার হিন্দু মুসলমান এই সম্প্রদায়ের যে টনিকটা মানুষের মধ্যে খাওয়ানোর চেষ্টা করে, সেই খাওয়ানোর জন্যই 2024-এর লোকসভা ভোটে একটা বিপুল পরিমাণ ধাক্কা বিজেপি খেয়েছে। কিন্তু আমরা দেখলাম উত্তরপ্রদেশে প্রয়াগরাজ আরো একবার বিজেপি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষ হিন্দু মুসলমানের টনিকটা খাচ্ছে না। কি বলবেন? দেখুন, এলাহাবাদের নাম প্রয়াগরাজ করে ওরা জিততে পারেনি, অযোধ্যায় রামলালাকে প্রতিষ্ঠা করে ওরা জিততে পারে। রাম মন্দির নিয়ে আমাদের কোনো চাপ নেই, রাম মন্দির হোক, অনেক হোক, কিন্তু মানুষকে খেতে দিতে হবে। তো খেতে দিচ্ছি না, শুধু মন্দির করছি, তাহলে কি করে হবে বলুন? সেই জন্যে মানুষ ওদের সত্যিকারের মর্মটা বুঝতে পেরেছে এবং সেই জন্যে মানুষ অযোধ্যার মতন জায়গায় অত খরচ করেছে বেচারীরা, আর অত প্রচার করেছে। আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন প্রচার, প্রচারে কি হয়? তাহলে তো অযোধ্যা সবার আগে জিততো, হেরে গেল তো সমাজবাদী পার্টির কাছে। প্রচারে শেষ পর্যন্ত হয় না, চেষ্টা করতে পারে প্রাথমিকভাবে। কিন্তু এই যে তার প্রসঙ্গে, এই যে কুম্ভ মেলা প্রসঙ্গে আমরা দেখতে পেলাম যে হিন্দু পূর্ণার্থীরা গেছে সেখানে, যে দুর্ঘটনায় পড়ে কবলিত যে পূর্ণার্থীরা, তাদেরকে একেবারে আশ্রয় দিচ্ছে মুসলমান সম্প্রদায়। চা, জল, বিস্কিট, খাদ্য, বাসস্থান তারা প্রোভাইড করছে। এই নিয়ে কি বলবেন? এটা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের ধর্মনিরপেক্ষতার দেশ, ইউনিটি ইন ডাইভার্সিটির দেশ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহানের দেশ। এটা স্বাভাবিক। ওরা যারা বিভেদকামী তারা এর উল্টোটা প্রচার করে, মানুষ তাই নিয়ে বদর করে না। বারংবার যারা মৃত তাদের পরিবারকে 25 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন যোগী সরকার। আমার প্রশ্নটা এখানে, পশ্চিমবঙ্গে এই ঘটনায় যখন মুখ্যমন্ত্রী বলেন তখন বিরোধীরা একাংশই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জীবনের দাম দিচ্ছে এত টাকা। তাহলে আমার প্রশ্ন, যোগী সরকার তো একই কথা বলছে, বিরোধীরা এখন চুপ কেন? বিরোধীরা কোনো কথা বলছে না কেন? অপরদিকে বামপন্থীরাও কিন্তু চুপ। কি বলবেন? দেখুন, বাংলার ক্ষেত্রে সিপিএম কংগ্রেস বিজেপির সাপোর্টে আছে, এটা সবাই জানে। ওরা ওদের কোনো এমপি এমএলএ পাঠায়নি বিজেপিকে সাপোর্ট করবার জন্য, মমতা ব্যানার্জিকে হারাবার জন্য। ফলে ওরা চুপ থাকবে, বর্দার কথায় মেজদার ছোদ্দা চুপ করে থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের কাছে নতুন কিছু না। 21-এ, 24-এ আমরা বারবার দেখেছি, 19-এ। ফলে এটা নিয়ে আমরা ভাবছি না, ঠিক আছে। তা সত্ত্বেও তো মমতা ব্যানার্জি 50% ভোট পাচ্ছেন, এত লোকে জিতছে। মমতা এবং মানুষকে আমরা বিশ্বাস রাখি, তারাই শেষ কথা বলবে। আর টাকার প্রশ্নে আমি বলবো যে 25 লাখ কি 5 লাখের থেকেও গুরুত্বপূর্ণ, ওটাকেও মানুষের দাম দেয় না, মানুষের কোনো দাম হয় না। কিন্তু এটা আমাদের দিদিও বারবার বলেন, কিন্তু একজন যখন স্বজন হারিয়ে ফেলে তখন চলবার জন্য, এগোবার জন্য একটা মানসিক একটা শান্তি হয়। মানে খেতে হবে তো, কাল পশু তশু, শোকে তো লোকে না খেয়ে থাকতে পারে না। সংসারটা প্রতিপালনের জন্য, ভবিষ্যতের জন্য একটা রিলিফ হয় সামান্য। এটা কোনো দাম নয়, মানুষের দাম হয় না। কিন্তু আমি ওটা অন্য প্রসঙ্গ তুলতে চাই। ওরা তো ডেথ সার্টিফিকেট দিচ্ছেন না, আর ওরা এত মারা গেছে স্বীকারও করছেন না। তো 25 লাখ টাকা পাবে কে? যারা মারা যাবেন তারা তো পাবেন না, ডেথ সার্টিফিকেট ছাড়া তো পাওয়া যাবে না ভাই। সেইটা একটু যোগীবাবু, মোদীবাবুকে ভাবতে হবে। ওই জন্যই মনে হয় অত বেশি করে অ্যানাউন্স করেছে যে সার্টিফিকেটই দেবো না তো টাকাও পাবি না। যা ওই প্রচারটা তো হবে, ব্যান্ডটা তো বাজবে,
সরি, খুব দুঃখজনক যেসব লোক আমাদের মাথায় বসে আছে। একেবারেই তাই। আমরা রাজ্য বিজেপির ক্ষেত্রে দেখেছি, আমরা বারংবার বঙ্গ বিজেপির ক্ষেত্রে দেখেছি তারা আরজি কর নিয়ে রাস্তায় রাস্তায় নেমেছে, হাতে কালো প্ল্যাকার্ড, কোটানকোট দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ নিয়ে তারা কাতারে কাতারে মিছিল নামিয়েছে, নেতৃত্ব দিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। তাহলে এক্ষেত্রে যে মানুষরা কুম্ভতে গিয়ে স্বজন হারা হয়েছেন, তাহলে তারাও তো এখন যোগীর পদত্যাগ দাবি করতে পারেন, তারাও তো প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে পারেন, দফা এক দাবি এক, যোগীর পদত্যাগ। কি বলবেন? প্রথমত, মানুষের মৃত্যু নিয়ে আমরা রাজনীতি করি না, করছিও না। তাহলে তো একদিনে শুরু করে দিতাম। আমরা অত ছোট কাজ করি না। আর মানুষের মৃত্যু দুঃখজনক, যারা মারা গেছেন, যার অব্যবস্থার কারণে, যার অপদার্থতাতেই হোক, আমরা দুঃখিত। আমাদের খুব খারাপ লাগছে, লজ্জা লাগছে। স্বাধীন দেশে এত বছর পরে 2025-এ এসে এআই এর গল্প করি আর আমরা, আর এইভাবে স্ট্যাম্পিড হয়ে লোক মারা যাচ্ছে, খুব দুঃখজনক। আমরা এ নিয়ে রাজনীতি করি না, ওরা যা ইচ্ছা করুক। আর আগেই বলেছি, বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি এক হয়েও তারা মমতা ব্যানার্জিকে কিছু করতে পারে না। তো ওরা করুক না, শকুনের সাপে গরু মরে না, ওদের বলতে দিন না। ওরা 26 অব্দি আরো অনেকবার বলবে, আবার 29-এর জন্য আরেকবার প্ল্যান করবে, আবার 31-এর জন্য প্ল্যান করবে। এরা প্ল্যান করতে করতে ওদের জীবন কেটে যাবে। একেবারে শেষ প্রশ্নে যাব। বাংলায় শুভেন্দু অধিকারী প্রধান বিরোধী দলনেতা, তিনি বলছেন যে তার গড়েই নাকি তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করবেন। কি বলবেন? করুক না। আমরা ছোটবেলা থেকে রামায়ণ পড়েছি, রামের যুদ্ধের গল্প জানি, শুভ শক্তি অশুভ শক্তিকে পরাস্ত করেছে জানি। আমরা ছোট থেকে পড়েছি, ও একা পড়েছে নাকি? আমরা সবাই পড়েছি। এটা আমাদের বড় এপিক মহাকাব্য। আমরা সবাই ছোটবেলায় রামায়ণ মহাভারত পড়েছি। রাম সীতা লক্ষণের গল্প আমরা জানি, আমরা তাকে মানিও। অনেক বাড়িতে রামায়ণ পড়া হয় সন্ধ্যেবেলা, ঠাকুমারা শেখান বাচ্চাদের, আজও। আমরাও ছোটবেলায় দেখেছি। তো করবে কি? আমার বাড়ির কাছে একটা রাম মন্দির আছে, আমরা কোনোদিন সেই রাম মন্দির তাড়া করেছি নাকি ভাঙার জন্য? ও করুক না, 100টা রাম মন্দির করুক গে যাক কাঁথিতে, কি আছে? কিন্তু মানুষ কেন আজও ওদের এত মহাগুরু বিশ্বগুরুর সময়, এত আছে দিনের সময়, এত বিকশিত ভারতের সময় আজও কেন 70% লোক দারিদ্র সীমার নিচে? এই জবাব শুভেন্দু বা তার উপরে যারা আছেন মোদি বাবুরা কি দিতে পারবেন? মানুষ কেন 2 কোটি চাকরি করে 11 বছরে 22 কোটি চাকরির জায়গায় 22 জনের চাকরিও করতে পারে, দিতে পারবেন? আন্তর্জাতিক ক্ষেত্রে তেল এবং গ্যাসের দাম যখন কমছে 14 থেকে 24-25, তখন এখানে কেন বাড়ছে? জবাব দিতে পারবেন? এবং তেলের গ্যাসের দাম বাড়লে জিনিসের দামও বাড়বে, তার কন্ট্রোল ওরা কেন করতে পারছেন না? জবাব দিতে পারবেন? কিন্তু দিদি, বিতর্ক উঠছে বারংবার, তৃণমূলে যখন শুভেন্দু অধিকারী ছিলেন তখন নাকি হসপিটাল তৈরি করার জন্য সেই জমিটা তিনি কিনেছিলেন। তাহলে আজকে হসপিটাল কি রাম মন্দিরের থেকে ছোট হয়ে গেল? রাম মন্দিরকে এত বেশি হাইলাইট কেন করা হচ্ছে? আমরা এটাকে কোনো তুলনার বিষয় মনেই করি না। হাসপাতাল আলাদা জিনিস, মন্দির আলাদা জিনিস। হাসপাতাল লোকের প্রয়োজনে লাগে, এমনি মমতা ব্যানার্জির আমলে প্রচুর হাসপাতাল হয়েছে, অজস্র অজস্র অজস্র, আরো হোক, অসুবিধা নেই। আর মন্দির মানুষের ধর্ম বিশ্বাস, মন্দির হোক, মসজিদ গির্জা গুরুদ্বার হোক, আমাদের কোনো অসুবিধা নেই। এই দুটো তুলনীয় নয়। ওই জমি কার? এসব অনেক জমি আছে, মন্দিরও হোক হাসপাতালে হোক, সবাই ভালো থাকুক। কিন্তু মন্দির করতে গিয়ে আমি দাঙ্গা বাঁধাবো না, আমি সনাতনের নামে সংখ্যালঘুদেরকে খারাপ কথা বলবো না, তাদের অত্যাচার করবো না, অ্যাটাক করবো না, আর লোককে খেতে পড়তে দেব, বেসিক ভাবে তারা বেঁচে থাকার রাস্তা পায় সেটা করব। এটা তো এনশিওর করতে হবে। মন্দির করার সঙ্গে এর কোনো বৈরিতা নেই।